আমার কাছে থার্ড সেমিস্টার এর মডেল কোশ্চেনের সব বইগুলি রয়েছে। তাই দেখে তোমরা অনেকেই বলেছো, স্যার পরিবেশ বিদ্যাটা আমাদের একটু সাহায্য করুন। তো আমি পরিবেশ বিদ্যার আজকে একটা অধ্যায়, তোমাদের দুটো অধ্যায় আছে, দুটো অধ্যায়ের আবার উপ অধ্যায় আছে অনেকগুলি। তো আজকে আমি পরিবেশ বিদ্যায় তোমাদের সাহায্য করব, কিন্তু আমাদের পরিবেশ বিদ্যার যে মডেল কোশ্চেনের বইটা প্রকাশ হয়েছে সেখানে কোনো সেট দেওয়া নেই। অধ্যায় ভিত্তিক তোমাদের যে টপিক ওয়াইজ সাজেশন টাইপের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এখানে দেওয়া আছে। তাই তোমাদের এখানে পঞ্চম অধ্যায়, কারণ থার্ড সেমিস্টার মানে 5 আর 6 অধ্যায়। ফার্স্ট সেমিস্টার 1 2, সেকেন্ড 3 4, আর তোমাদের 5 6 দুটো অধ্যায় আছে। 5 এর 1 দাগের যে অধ্যায়, সেই অধ্যায়টা নিয়ে 5 এর 1 দেখতে পাচ্ছ এখানে 5 এর 1, এই অধ্যায়ের যে প্রশ্নগুলি এখানে গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে পরিবেশ বিদ্যার উপরে, সেগুলি দেব। তবে সমাধান থাকবে না, আগে বলে দিচ্ছি, সমাধান থাকবে না, কারণ আমি পরিবেশ বিদ্যার শিক্ষক নই, আমি দর্শনের শিক্ষক। দর্শনের ভিডিও যখনই আপলোড করছি সবকিছুর উত্তর দিয়ে দিচ্ছি, কিন্তু পরিবেশ বিদ্যার উত্তরগুলি তোমরা তৈরি করে নেবে। তবে আমি চেষ্টা করব আমার মাস্টারমশাইদের দিয়ে উত্তরগুলি তৈরি করে নিয়ে পরবর্তীতে সমাধান করে দেওয়ার। কিন্তু তোমরা প্রচুর কমেন্ট করছো যে স্যার প্রশ্নগুলি আমরা দেখতে চাই, দেখার ইচ্ছা আছে যে কি রকম প্রশ্ন দিয়েছে। তাই তোমাদের অনুরোধ রাখতে আমি একটা মানে টপিকের উপরে যে প্রশ্নগুলি হবে দেখতে পাচ্ছ, সেই টপিকের প্রশ্নগুলি আজকে তোমাদের জন্য শেয়ার করব। দেখো, এনভায়রনমেন্টাল স্টাডিজ উপ অধ্যায় 5.1 মৌলিক ধারণা ও সংজ্ঞা, এইখান থেকে আমাদের প্রশ্নগুলি হবে। দেখো, পরিবেশ বিদ্যার আধুনিক সংজ্ঞা অনুযায়ী এটি প্রধানত যে বিষয়টির উপর গুরুত্ব দেয়: প্রজাতির শ্রেণীবিন্যাস, শক্তি প্রবাহ ও পুষ্টিচক্র সহ জীব অজীব পারস্পরিক সম্পর্ক, জলবায়ুর পরিবর্তন, শুধুমাত্র উদ্ভিদের গঠন। 2, ল্যান্ডস্কেপ শব্দটি বোঝায় শুধুমাত্র গাছপালার গঠন, নির্দিষ্ট একটি এলাকার ভৌগোলিক ও পরিবেশগত বৈশিষ্ট্য, মানুষের তৈরি সৌন্দর্য বৃদ্ধি প্রকল্প, কেবল পাহাড়ি এলাকা। তারপরে 3, বাসস্থান বলতে বোঝায় একটি নির্দিষ্ট এলাকার জলবায়ু, প্রাণী ও উদ্ভিদের বসবাসের প্রাকৃতিক পরিবেশ, একটি প্রাণীর খাদ্য উৎস, ডি প্রজননের জায়গা। 4, ইকোলজিক্যাল নিস দ্বারা বোঝানো হয় একটি প্রাণীর আকার, প্রাণীর খাদ্যাভ্যাস ও তার পরিবেশ ভূমিকা, একটি নির্দিষ্ট বাস্তুতন্ত্র, উদ্ভিদের বৃদ্ধি হার। তবে উত্তরগুলি তোমরা নিজে নিজেই করে নাও, না হলে একটু ওয়েট করতে হবে। এই প্রশ্নের উত্তরগুলি নিয়ে আমি অবশ্যই আসবো আবার। ইকোজোন বলতে বোঝায় একটি শহর, ভিন্ন ভিন্ন জলবায়ু ও জীববৈচিত্র্যের এলাকাগুলি। সি, একটি জাতিগোষ্ঠীর বাসস্থান, শুধুমাত্র গ্রীষ্মমণ্ডলীর অঞ্চল। 6, বায়োস্ফিয়ার হলো পৃথিবীর জলমণ্ডল, পৃথিবীর বায়ুমণ্ডলের নিচের স্তর, পৃথিবীর সেই অংশ যেখানে জীবিত প্রাণী বাস করে, ডি শুধুমাত্র স্থলভাগ। পরে 7, বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা বলতে বোঝায় এক জায়গার একরকম জীবের প্রাচুর্য, একটি বাস্তুতন্ত্রের পরিবর্তন প্রতিহত করার ক্ষমতা, বৃষ্টিপাতের পরিমাণ, মানুষের দ্বারা সৃষ্ট পরিবর্তন। পরে 8, বাস্তুতন্ত্র বলতে বোঝানো হয় শুধুমাত্র জীবজগৎ, পরিবেশ ও জীবদের পারস্পরিক সম্পর্কের একটি পদ্ধতি, কেবল গাছপালা ও মাটি, আবহাওয়ার মৌসুমি পরিবর্তন নয়, বাস্তু সংস্থান সঠিকভাবে প্রকাশ করে। জিন, কোষ, টিস্যু। ডান দিকে দেখো, প্রাণী, গাছ, মাটি। সি, ব্যক্তি, জনসংখ্যা, সমাজ, বাস্তুতন্ত্র, বায়োস্ফিয়ার। ডি, জল, বায়ু, আগুন। পরের প্রশ্ন, একটি বাস্তুতন্ত্রের প্রাথমিক উৎপাদক হলো শিকারী প্রাণী, উদ্ভিদ ও শৈবাল, ব্যাকটেরিয়া, মৃতভোজী প্রাণী। পরে 11, বাস্তুতন্ত্রে পৃথক পৃথক জীব ও পরিবেশের মধ্যে সম্পর্ক বোঝাতে ব্যবহৃত ধারণাটি হলো জীব বৈচিত্র্য, বাস্তু নির্ভরতা, পরিবেশ দূষণ, আবহাওয়া পরিবর্তন। 12, নিচের কোনটি বাস্তুতন্ত্রের উপাদান নয়? আলো, মাটি, কার্বন ডাই অক্সাইড, ইন্টারনেট।
বাস্তুতন্ত্রের একটি বৈশিষ্ট্য হলো একে কৃত্রিমভাবে সৃষ্টি করা যায় না, এটি শুধুমাত্র স্থলভাগে পাওয়া যায়, এটি জীব ও অজীব উপাদানে গঠিত, এটি শুধুমাত্র অরণ্যে থাকে। পরে ইকোজোন নির্দেশ করে কোনো একটি দেশের জলবায়ু অঞ্চল, একটি বড় ভৌগোলিক এলাকা যেখানে একটি নির্দিষ্ট রকমের বাস্তুতন্ত্র বিদ্যমান। একটি ছোট বনের নাম কোনো শহরের আবহাওয়া। 15 জলজ বাস্তুতন্ত্রে প্রধান প্রাথমিক উৎপাদক হলো মাছ, পোকামাকড়, শৈবাল ও ফাইটোপ্ল্যাঙ্কটন, ব্যাকটেরিয়া। 16 বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শুধুমাত্র গাছ, পরস্পর নির্ভরশীলতা ও শক্তি প্রবাহ, পশু পাখির সংখ্যা, ভূগর্ভস্থ স্থল, ভূগর্ভস্থ জল। পরে দুইটি প্রজাতির নিজ একরকম হলে সাধারণত ঘটে উভয় প্রজাতি সহাবস্থান করে, একটি প্রজাতি অন্যটিকে স্থানচ্যুত করে, তারা একে অপরকে সাহায্য করে, অন্য পরিবর্তন ঘটে না, কোনো পরিবর্তন ঘটে না। তারপরে 18 একটি প্রজাতির বাস্তুস্থানে পরিবর্তন হলেও তার নিজ অপরিবর্তিত থাকতে পারে যখন তার আচরণ, খাদ্যাভ্যাস ও ভূমিকা একই থাকে, যখন নতুন প্রজাতি আসে, যখন আবহাওয়া পরিবর্তন হয়, যখন তা অভিবাসন করে। 19 বাস্তুস্থানিক নিজ এর একটি উদাহরণ হলো একটি কাঠবিড়ালির গাছের মধ্যে বাস করা, একটি মাছের নদীতে সাঁতার কাটা, একটি গাই প্রাণীর ঘাস খাওয়া, বিশ্রাম নেওয়া ও বর্জ্য নিঃসরণ করা, শুধুমাত্র বনের উপস্থিতি। 20 নিজ ও বাসস্থান এর মধ্যে মূল পার্থক্য হলো নিজ হলো অবস্থান, বাসস্থান হলো ভূমিকা। বাসস্থান হলো অবস্থান, নিজ হলো ভূমিকা। উভয়ই একই, নিজ কেবল গাছের জন্য, বাসস্থান কেবল প্রাণীর জন্য। 21 একটি প্রজাতির বাস্তব নিজ বোঝায় তার সম্ভাব্য নিচের সম্পূর্ণ ব্যবহার, প্রতিযোগিতা ও অন্যান্য সীমাবদ্ধতার কারণে ব্যবহৃত নিজ, শুধুমাত্র খাদ্য নির্ভর নিজ, একটি প্রজাতির বিলুপ্ত নিজ। 22 প্রাকৃতিক ল্যান্ডস্কেপের একটি উদাহরণ হলো সমুদ্র তট, শহরের স্কাইলাইন, শিল্প এলাকা, রেল স্টেশন। 23 অ্যানথ্রোপোজেনিক ল্যান্ডস্কেপ এর একটি উদাহরণ হলো নদী, বন, কৃষি জমি, পর্বত। নিম্নের কোনটি একটি প্রজাতির মৌলিক নিজ নির্দেশ করে? প্রতিযোগিতার ফলে সীমিত পরিবেশ, প্রজাতির সম্ভাব্য সর্বোচ্চ পরিবেশগত বিস্তার, কেবল খাদ্যাভ্যাস, তার বর্তমান ভৌগোলিক অবস্থান। পরে হ্যাবিটেট ফ্রেগমেন্টেশন এর প্রধান ফলাফল প্রজাতির বৈচিত্র্য বৃদ্ধি, জিনগত বিচ্ছিন্নতা ও বিলুপ্তির ঝুঁকি বৃদ্ধি, শক্তি প্রবাহ বৃদ্ধি, পুষ্টিচক্র ত্বরান্বিত হওয়া। 26 বনভূমি খণ্ডিত হয়ে ছোট ছোট অংশে বিভক্ত হওয়ার প্রক্রিয়াকে ড্যাশ বলা হয়? বাস্তুতান্ত্রিক বিস্তার, বাসস্থান খণ্ডীকরণ, প্রাকৃতিক নির্বাচন, উত্তরাধিকার। পরে যে প্রজাতি সংখ্যায় কম হলেও বাস্তুতন্ত্রে গুরুত্বপূর্ণ নিয়ামক ভূমিকা পালন করে তাকে ড্যাশ প্রজাতি বলা হয়? প্রধান, প্রাথমিক, কি স্টোন, বিলুপ্ত প্রায়। 28 ব্যক্তি, জনসংখ্যা, সমাজ, বাস্তুতন্ত্র, জীবমণ্ডল এই ক্রমকে বাস্তুতাত্ত্বিক ড্যাশ বলা হয়? শক্তিচক্র, স্তর বিন্যাস, প্রতিযোগিতা, অভিযোজন। 29 সূর্যালোক থেকে রাসায়নিক শক্তি উৎপাদনের প্রক্রিয়াকে ড্যাশ বলা হয়? শ্বসন, পচন, সালোকসংশ্লেষ, পরিপাক। 30 একটি প্রজাতি তার মৌলিক নিচের সম্পূর্ণ অংশ ব্যবহার করতে না পারার প্রধান কারণ হলো ড্যাশ? জলবায়ু পরিবর্তন, খাদ্যের আধিক্য, প্রতিযোগিতা, অভিযোজন। এরপরে দেখো স্তম্ভ আছে বাঁ দিকে ইকোলজিক্যাল নিজ, বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা, ইকোজোন, ভূদৃশ্য। ডান দিকে ভূমির গঠন ও বৈশিষ্ট্য, বৃহৎ বাস্তুতন্ত্র এলাকা, ভারসাম্য বজায় রাখার ক্ষমতা, প্রাণীর পরিবেশে ভূমিকা। চারটে বিকল্প দেখতে পাচ্ছ, কোনটা ঠিক হবে নির্বাচন করবে। আবারও একটা স্তম্ভ রয়েছে
বাস্তুতন্ত্র, জীবমণ্ডল, ইকোটোন, নিচ। ডান দিকে দেখো, দুটি বাস্তুতন্ত্রের সংযোগ স্থল, একটি প্রজাতির পরিবেশগত ভূমিকা ও কার্যাবলী, জীব ও অজৈব উপাদানের সমষ্টি, পৃথিবীর সকল জীব ও তাদের পরিবেশ। ম্যাচ করার পরে কোন বিকল্পটি সঠিক হবে বেছে নেবে। আবার স্তম্ভ, মৌলিক নিচ, বাস্তব নিচ, কিস্টোন প্রজাতি, আবাসস্থল খণ্ডীকরণ। ডান দিকে প্রতিযোগিতার ফলে সংকুচিত পরিবেশগত বিস্তার, প্রজাতির সম্ভাব্য সর্বাধিক পরিবেশগত বিস্তার, অনুপস্থিতিতে বাস্তুতন্ত্রের গঠন ভেঙে পড়ে, বৃহৎ আবাসস্থলের ছোট ছোট অংশে বিভাজন। ম্যাচ করাবে। তারপরে দেখো এ বি সি ডি চারটে বিকল্প আছে, কোন বিকল্পটা সঠিক হবে বেছে নেবে। 34 অ্যাসারশন, আচ্ছা এখানে কারণ বিবৃতি আর কারণ রয়েছে। বিবৃতি, বাসস্থান হলো প্রাণীর জীবনযাপনের নির্দিষ্ট স্থান, কারণ বাসস্থান জীবদেহের খাদ্যের উৎস ও আশ্রয়স্থল। এর মধ্যে চারটে বিকল্প আছে, কোনটা হবে বেছে নেবে। তারপরে বিবৃতি, ইকোলজিক্যাল নিচ হলো কোনো প্রজাতির পরিবেশে থাকা অবস্থান ও ভূমিকা, কারণ নিচের মাধ্যমে প্রজাতির খাদ্য, আবাস ও আচরণ বোঝা যায়। চারটে বিকল্পের কোনটা ঠিক হবে বেছে নেবে। 36 বিবৃতি, এ ইকোজোন হলো বৃহৎ ভৌগোলিক এলাকা যার নিজস্ব জলবায়ু ও জীববৈচিত্র্য থাকে, কারণ আর ইকোজোন ছোট বাস্তুতন্ত্র গুলোর সমষ্টি। যেটা সঠিক বিকল্প হবে বেছে নেবে। পরে তারপরে দেখো, জীবমণ্ডল ও বাস্তুতন্ত্রের মধ্যে সম্পর্ক নির্ণয়ের সঠিক পর্যায়ক্রম হলো, এখানে ক্রমটা দেখে নাও এবং কোন ক্রমটা সঠিক হবে পরপর সাজালে, মানে কোনটা সঠিক এ বি সি ডি, যেটা সঠিক সেটা নির্বাচন করবে, দেখে নাও। তারপরে 38 বাস্তুতন্ত্রের স্থিতিশীলতার পর্যায়ক্রমিক প্রক্রিয়া কোনটি, এখানেও তোমাকে ক্রম অনুযায়ী পরপর দেওয়া আছে, কোন ক্রমটা সঠিক সেটা বলতে হবে। স্ক্রিনশট করে নাও, এগুলো স্ক্রিনশট করে নাও, মুখে বলতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিও। তারপরে সত্য মিথ্যা নির্ধারণ করো। বাস্তুবিদ্যা পরিবেশগত সংক্রান্ত বিজ্ঞান, ভূ দৃশ্য শুধুমাত্র পাহাড় ও পাহাড়ি এলাকা বোঝায়, বাসস্থান হলো প্রাণীর জীবন যাপন ক্ষেত্র, বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এগুলির মধ্যে কোন কোন বাক্য সঠিক তার হিসাবে নির্ধারণ করো, কোনটা সঠিক হবে নির্বাচন করে নাও। 40 সত্য মিথ্যা, চারটে বাক্য সত্য কোনটা মিথ্যা তার ভিত্তিতে চারটে বিকল্পের একটা বেছে নিতে হবে। 1 ইকোজোন হলো বৃহৎ পরিসরে বাস্তুতন্ত্রের একটি বৃহৎ এলাকা, জীবমণ্ডল পৃথিবীর জল, ভূমি ও বায়ুমণ্ডলকে নিয়ে গঠিত, বাস্তুতন্ত্র হলো শুধুমাত্র জীবজগৎ নিয়ে গঠিত, বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা হলো বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখার ক্ষমতা। চারটে বিকল্পের কোনটা ঠিক হবে। এরপর আবারও সত্য মিথ্যা দেখো আর একটা। 1 নম্বর, মৌলিক নিচ হলো প্রজাতির সম্ভাব্য পরিবেশগত বিস্তার, বাস্তব নিচ প্রতিযোগিতার কারণে সংকুচিত হতে পারে। 3 বাসস্থান ও নিচ একই অর্থ প্রকাশ করে। 4 বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। কোনটা সত্য কোনটা মিথ্যা তার ভিত্তিতে একটা বিকল্প বেছে নাও। 42 একটি বনাঞ্চলে দীর্ঘদিন ধরে অরণ্য ধ্বংসের ফলে বড় বাসস্থান ছোট ছোট খণ্ডে বিভক্ত হয়েছে। গবেষকরা লক্ষ্য করেছেন যে কিছু প্রজাতি দ্রুত বিলুপ্তির ঝুঁকিতে পড়েছে এবং জিনগত বৈচিত্র্য কমে যাচ্ছে। প্রশ্ন, এই পরিস্থিতির প্রধান কারণ কোনটি? শক্তি পিরামিডের উল্টো দিক, বাসস্থান খণ্ডীকরণ ও জিনগত বিচ্ছিন্নতা, প্রাথমিক উত্তরাধিকার, ডি মৌলিক নিচের বিস্তার। এরপর 43 একটি বিশেষ প্রজাতির পাখি একই বাস্তুতন্ত্রের বিভিন্ন অংশে বিভিন্ন ধরনের খাদ্য ও বাসস্থান ব্যবহার করে, যা তার জীবনধারা ও বাস্তুতন্ত্রে তার ভূমিকা পরিবর্তিত করে। প্রশ্ন, পাখিটির এই আচরণ কোন ধরনের সঙ্গে সম্পর্কিত? বাসস্থান, ইকোলজিক্যাল নিচ, ইকোটোন, বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা। এরপর দেখো একটা ছবি দেওয়া আছে, সূর্যালোক, জলের মধ্যে মাছ আছে। এই চিত্র অনুযায়ী বিয়োজকের প্রধান ভূমিকা কি? শক্তি উৎপাদন, মৃত জৈব পদার্থ ভেঙে পুষ্টি পুনর্চক্রায়ন, সি সূর্যালোক শোষণ, ডি শিকার করা। তারপর 45 দেখো ইকোজোন
বনভূমি, তৃণভূমি, মরুভূমি, জলাভূমি। উপরের চিত্রে একটি বৃহৎ ভৌগোলিক অঞ্চলের মধ্যে বিভিন্ন ধরনের বাস্তুতন্ত্র দেখানো হয়েছে। প্রশ্ন, চিত্রে প্রদর্শিত ইকোজোনের প্রধান বৈশিষ্ট্য কোনটি? এটি শুধুমাত্র একটি নির্দিষ্ট বাস্তুতন্ত্র নিয়ে গঠিত। এটি একটি বৃহৎ অঞ্চল যেখানে একাধিক বাস্তুতন্ত্র বিদ্যমান। এটি দুটি বাস্তুতন্ত্রের সংযোগ অঞ্চল। এটি কেবল জলজ পরিবেশ নির্দেশ করে। পরে উপাধ্যায়, আচ্ছা আমরা এই পার্টটা নিয়ে এখন আর আলোচনা করব না, এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তোমরা। এটা শুরু আমাদের পরের যে আমরা টপিকটা করব উপ অধ্যায় 5-2, এটা নিয়ে আমরা পরে একদিন আলোচনা করব। তো স্ক্রিনশট করে নিতে পারবে তোমরা। এর বাকি অংশ পরের ভিডিওতে আমরা আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।